35,000 টাকা যে পেনশন, এই পেনশনের 35,000 টাকা কিন্তু সংসার চলে না। এখন যে পেনশন ব্যবস্থায় আমরা আছি এটা একটা আনফান্ডেড পেনশন ব্যবস্থা। আমি প্রশ্নগুলি না করি, আপনি নিশ্চয়ই অভিযোগের জায়গাগুলি মানে আপনাদের তরফ থেকে কি বলার আছে? এখানে বেশ কয়েকটা প্রশ্ন বা অসুবিধা বা অভিযোগ যাই বলি না কেন আসছে। তার মধ্যে কিছু প্রশ্নের বা অভিযোগের জবাব কিন্তু আমরা গতকাল প্রেস রিলিজের মাধ্যমে অলরেডি দিয়েছি। প্রত্যাখ্যান করেছেন তারা সেটা? না, আমি সবগুলো প্রত্যাখ্যান করেছেন কিনা আমি জানি না। তবে একটা জিনিস বলি, যেমন অর্জিত ছুটির পিআরএল এবং লাম গ্রান্ট, এটা আমরা ক্যাটাগরিক্যালি বলেছি যে এটা আনটাচড আছে। যদি সেটা আনটাচড থাকে তাহলে তো আর কোনো অভিযোগ থাকার কথা না এই ইস্যুতে। তারপরে কর্তন, 10% কর্তন। দেখেন, এখন যে পেনশন ব্যবস্থায় আমরা আছি এটা একটা আনফান্ডেড পেনশন ব্যবস্থা। এটাকে বলে আনফান্ডেড ডিফাইন্ড বেনিফিট পেনশন সিস্টেম। আনফান্ডেড থেকে বিশ্বের বিভিন্ন দেশ ফান্ডেড কন্ট্রিবিউটরি পেনশনে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও 2004 সনে গিয়েছে। এটার মূল কারণ হলো আনফান্ডেড পেনশন স্কিম যেহেতু বাজেটারি অ্যালোকেশনের মাধ্যমে চালানো হয়, এটা সাস্টেইনেবিলিটি কিন্তু প্রশ্নাতীত নয়। এর ব্যয় বাড়তেই থাকে, বাজেটারি অ্যালোকেশন বাড়তেই থাকে। যেহেতু কোনো ফান্ড থাকে না, এটা কিন্তু আনসাস্টেইনেবল হইতে পারে। 10, 15, 20 বছর পর এখানে ব্যয় কত লাগবে, আমার সেই পরিমাণ রেভিনিউ আসবে কিনা, এখানে কোনো মিসম্যাচ হবে কিনা, এটা কিন্তু আনসার্টেন। এই জন্যে বিশ্বের দেশে দেশে ডিফাইন্ড বেনিফিট সিস্টেম থেকে কন্ট্রিবিউটরি পেনশন সিস্টেমে চলে গেছে। আমি বললাম যে আমাদের পার্শ্ববর্তী দেশও 2004 সনে গিয়েছে। এখন ফান্ডেড পেনশন সিস্টেমের নিয়মই হলো এটা কন্ট্রিবিউটরি হয়। যারা পেনশন ভোগ করেন তারাও একটা পরিমাণ দেন, প্রতিষ্ঠানও একটা পরিমাণ দেয়। যেহেতু এটা কন্ট্রিবিউটরি সিস্টেম, এই জন্য এখানে কর্তনের প্রভিশন রাখা হয়েছে। সরকারও বা প্রতিষ্ঠানও দিবে, ব্যক্তিও দিবে। এরপরে আসছে যে 60 বছর, 65 বছর। এটাও আমরা গতকাল প্রেস রিলিজে বলার চেষ্টা করেছি যে আসলে এখানে ভুল বোঝাবুঝির অবকাশ নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স 65 ছিল। 65 থেকে কখনো অবনমন করার সুযোগ নেই। এখন পেনশন ব্যবস্থাপনা আইনে 60 বছরের থেকে পেনশনের কথা বলা হয়েছে। এটা অ্যাড্রেস করা হবে, এটা আমরা অলরেডি বলেছি। আর আরেকটা জায়গায় যদি ধরেন অনেকে মানে কারোর মধ্যে যদি কনফিউশন থাকে, তাহলে এভাবেও জিনিসটা দেখা যায়। যেমন পেনশন ব্যবস্থাপনা আইনের আওতায় যদি প্রত্যয় স্কিম হয়, তাহলে যিনি এই স্কিমে আসবেন উনি অবসর সুবিধা পাবেন 60 বছর থেকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যদি চাকরি 65 বছর হয়, এখন কিন্তু আর গভর্নমেন্ট বাজেটারি অ্যালোকেশন থেকে পেনশন পাবে না। তাহলে পেনশন কর্তৃপক্ষের থেকে কিন্তু তার এন্টাইটেলমেন্ট 60 বছরে জন্মে যায়। তার মানে এখান থেকে সে পেনশন পেতে শুরু করেন, আবার ওদিকে 65 বছর পর্যন্ত চাকরি করার সুযোগ আছে। তার মানে ডুয়াল ফ্যাসিলিটিসের কিন্তু সুবিধা এখানে। তার মানে এই জিনিস সংশোধন না করার কোনো কারণ নাই। তখন দ্বৈত সুবিধা তো সরকার নিশ্চয়ই দিতে চাইবে না। সুতরাং এখানে কোনো অনিশ্চয়তা বা বিশ্বাস অবিশ্বাসের দোলাচাল থাকার কথা না এই 60-65 ক্ষেত্রে। ফেস্টিভ্যাল অ্যালাউন্স, বৈশাখী ভাতা এবং মেডিকেল ভাতা। এখন ফেস্টিভ্যাল অ্যালাউন্স কত পান? একজন 1 নম্বর গেটের যিনি সদ্য অবসরে গিয়েছেন, উনি 70,200 টাকা ফেস্টিভ্যাল অ্যালাউন্স পান। বৈশাখী ভাতা পান 7,020 টাকা। মেডিকেল অ্যালাউন্স পান 1,500 টাকা। এই 3টা অ্যামাউন্ট যদি আমি যোগ দেই, আর পেনশন, মাসিক পেনশন পান 35,100 টাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই 4টা যদি যোগ দেওয়া হয়, সাথে যদি আনুতোষিক একটা কথা উনি বলেছেন যে আনুতোষিক বা গ্র্যাচুইটি পাবে 80,73,000 টাকা, এটাও যোগ দিতে হবে। যোগ দেওয়ার পর এই যোগফল যদি আমরা একটা অ্যাজাম্পশন যদি ধরি যে 30 বছর একজন চাকরি করেছেন, তারপরে অবসরে গেছেন এবং 15 বছর পর্যন্ত এই সুবিধাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে দেখা যাবে যে বর্তমানে যে সুবিধা পায় সবগুলো যোগ দেওয়ার পর তার থেকে নতুন যে সিস্টেমে যিনি অবসরে যাবেন টাকার অঙ্কে এটা অনেক গুণ বেশি। ইভেন উনি যে মানে প্রত্যয় স্কিমের যারা সদস্য হবেন তারা যে 10% জমা দিবেন, ওই জমা দিলে 30 বছরে উনি জমা দিবেন 18 লক্ষ টাকা।
এই 18 লক্ষ টাকাও যদি আমি মাইনাস করে দেখাই যে এটা যেহেতু তার টাকা, আমি এই সুবিধা তাকে তার হিসাবের মধ্যে রাখবো না, তাহলে পরেও এই অঙ্কটা বড়। এখন আমরা যদি 30 বছরের চাকরিতে 1,24,660 টাকা পেনশন দেখিয়েছি এবং তাও বলেছি এটা সম্ভাব্য, প্রতি মাসে? যদি যদি এটার ইনভেস্টমেন্ট রিটার্ন আরও বেশি হয় তাহলে পরে আরও বেশি এটা হতে পারে পেনশনের এই অ্যামাউন্ট। ওইটাকে আমি যদি 1,24,660কে বিভাজন করে দেখাই যে এই টাকার মধ্যে 30,000 টাকা উৎসব ভাতা, 30-30-60 মানে কিংবা সবকিছুই 40-40-80, সেখানে আছে। অথবা বৈশাখী ভাতা যদি দেখাই 8,000, মেডিকেল ভাতা যদি দেখাই 1,500 কিংবা 2,000, এইটা যোগ দিলে কনসলিডেটেড ফিগারের থেকে যদি কম হয় দেন হয়তো সে থাকতে পারে। যদি কম না হয় তাহলে তো আমি বলবো যে এখন যা পায় তার থেকে বেশি ওখানে দেখানো হয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে এটা অ্যাবসোলিউট টার্মে যদি আপনি যোগফলও করেন তাহলেও দেখা যায় যে এই সুবিধা কার্টেল করা হয়। মানে কোনো দিক থেকে টাকার অঙ্কে ক্ষতিগ্রস্ত তারা হবে না, আমার কাছে মনে হয় না। কিন্তু এক জায়গায় একটা কথা যে এককালীন যে গ্র্যাচুইটির টাকা যেটা এটা কিন্তু 80 আমি লাখের বলেছি। বেশি, সেটা এককালীন হিসেবে পেনশনের পর সবাই পেত, যেটা তারা নানা জায়গায় বিনিয়োগ করতেন, ছেলে মেয়েকে বাইরে পাঠাতেন, বিয়ে দিতেন, জমি কিনতেন বা নিজের থাকার একটা বাসস্থান করতেন। কিন্তু সেটাকে যখন আপনি ভাগ ভাগ করে 1 লাখ বা 1,24,000 মধ্যে দিচ্ছেন, তার কিন্তু আর পুরো জীবনটা কাটানোর জন্য একটা বড় কিছু রইল না হাতে, সেটার ব্যবস্থা কি? আচ্ছা, এখন আসেন যে এই যে গ্র্যাচুইটি বা আনুতোষিকের টাকা, আনুতোষিকের টাকা সরকারি কর্মচারী যারা আছেন তারা যে পান, বেশিরভাগ ক্ষেত্রে তারা 35,000 টাকা যে পেনশন, এই পেনশনের 35,000 টাকা কিন্তু সংসার চলে না। বেশিরভাগ এই আনুতোষিকের টাকা কি করেন, আনুতোষিকের টাকা সঞ্চয়পত্রে, পেনশন সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন। বিনিয়োগের যে রিটার্ন, সঞ্চয়পত্রের রিটার্ন কিন্তু আগের থেকে এখন একটু কম। ওই রিটার্নের থেকে যদি এখানে রিটার্ন বেশি হয় তাহলে হুইচ ওয়ান উইল বি বেটার? মানে সেটাও আপনারা নির্ধারণ করে দিয়েছেন যে যেহেতু সঞ্চয়পত্র তারা কেনে, কাজে সেখান থেকে যে রিটার্ন হয় সেটার থেকে তো আপনি এখানে যদি থাকে তার থেকে তো রিটার্ন বেশি পাচ্ছেন। আর আরেকটা বিষয় আমি অনেক সময় বলি নাই যে আমাদের দেশে যে পেনশন, জাতীয় পেনশন কর্তৃপক্ষ করা হয়েছে, জাতীয় পেনশন কর্তৃপক্ষের অনেকেই বলেছেন, আজকে দেখলাম ইউনিভার্সিটির একজন কর্মচারী বলছেন যে আমার কাছ থেকে যে টাকাটা কাটবে সেটা কোথায় যাবে আমি জানি না। এটাও একটু ক্লিয়ার করা দরকার বলে হয় আমার কাছে। আমাদের পেনশন ব্যবস্থাপনা আইনে দেখবেন দুটো ফান্ডের কথা বলা হয়েছে, একটা জাতীয় পেনশন কর্তৃপক্ষের ফান্ড আর একটা পেনশন ফান্ড। এই পেনশন ফান্ডের টাকা একটি টাকাও বিনিয়োগ এবং অ্যানুইটি বা পেনশন দেওয়া ছাড়া অন্য কোথাও ব্যয় করার সুযোগ পেনশন কর্তৃপক্ষের নাই। আর পেনশন কর্তৃপক্ষের জন্য যে টাকা লাগবে সমুদয় টাকা সরকার বাজেটারি অ্যালোকেশন থেকে দিবে। তার মানে আপনার ফান্ড পরিচালনার বা ব্যয় বা পরিচালন ব্যয় এখানে কিন্তু শূন্য। ফলে এর থেকে রিটার্ন অন্য কোনো জায়গায় বেশি আসবে বলে আমার কাছে অন্তত মনে হয়নি।